তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বাস আমি তোমাদের অ্যাকচুয়ালি এক্সাম সেন্টারে গিয়ে তুমি যে টাইপের প্রশ্নগুলো দেখতে পাবে সেই রকমই আমি তোমাদের দেখো এক্সপেক্টেড কোশ্চেন্স আমি এক একটা সিরিজ করাচ্ছি। এখানে আমি 20টা করে প্রশ্ন রাখছি, তার মধ্যে আমি প্রশ্ন বলবো, তার সঙ্গে সঙ্গে নিজে অ্যান্সার করার চেষ্টা করবা। তুমি দেখো যে এই 20টা প্রশ্নই যদি তোমার শিফটে চলে আসে তাহলে তুমি কত নাম্বার এখান থেকে তুলতে পারছো। আর এই যে এক একটা সেট জিকের, এই এক একটা সেট একদম এক্সাম ওরিয়েন্টেড, মানে এক্সামে যে টাইপের প্রশ্নগুলো হয় সেই রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের মাঝে তুলছি। ঠিক আছে, নিজেকে একবার ঝালিয়ে নাও। দেখো আজকের প্রথম প্রশ্নটা কি বলছে। বলছে সংস্থাগুলি দ্বারা উৎপাদিত পণ্য এবং পরিষেবাগুলির সামগ্রিক মূল্য পরিমাপের জিডিপি অনুমান পদ্ধতিকে কি বলা হয়, বলো। সঠিক উত্তর কি হবে? ব্যয় পদ্ধতি, খরচ পদ্ধতি, আয় পদ্ধতি না পণ্য পদ্ধতি, কোনটা হবে? 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর করার চেষ্টা করবা। বলো কি হবে এখানে সঠিক উত্তর? অপশান 4 যারা বলেছো পণ্য পদ্ধতি, মাথায় রাখবে যে সংস্থাগুলি দ্বারা উৎপাদিত পণ্য এবং পরিষেবাগুলির সামগ্রিক মূল্য পরিমাপের জিডিপি অনুমান পদ্ধতিকেই পণ্য পদ্ধতি বলা হয়। কেমন? ভালো প্রশ্ন কিন্তু এগুলো, কিন্তু যারা কি বলবো মানে যেগুলো পারবে না সেগুলো কিন্তু অবশ্যই পড়ে নিবা, পড়ে মাথায় রাখবা, ঠিক আছে? আর যেগুলো পারবা সেগুলো কিন্তু রিভিশন করবা। চলো, বলছে 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যগুলির মধ্যে কোনটির ঘনত্ব মানে বর্গ কিমিতে সর্বাধিক, বলো। পন্ডিচেরি হবে, দিল্লি হবে, উত্তরপ্রদেশ না বিহার, কোনটা? সঠিক উত্তর কি হবে বলো? অপশান 2 যারা করছে দিল্লি। মাথায় রাখবে 11-র আদমশুমারি অনুযায়ী এই কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির ঘনত্ব বর্গ কিমিতে সর্বাধিক, মাথায় রাখবে। কেমন? অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে তিলোত্তমা সেন, দেখো 3 নম্বর প্রশ্ন বলছে তিলোত্তমা সেন নিচের কোন খেলার সঙ্গে সম্পর্কিত, বলো। তিলোত্তমা সেন, ভালো এক একটা প্রশ্ন কিন্তু আমি একদম মানে কি বলবো খুব বাছাই করে পিবিআরসির প্রশ্নপত্রগুলো ঘেটে ঘেটে আমি দেখেছি যে টাইপের যে টপিকের প্রশ্নগুলো ওরা বিগত 2 বছর ধরে তুলে আসছে সেই টপিকগুলো থেকেই কিন্তু আমি তোমাদের এইভাবে ক্লাস করিয়ে দিচ্ছি। তাহলে বিষয়টা বুঝতে পারছো? দেখো 7টা তোমাদের এরকম এক্সপেক্টেড ক্লাস হবে, আর সেখানে তুমি দেখো এই যে যেমন আজকে তুমি জানলে যে তিলোত্তমা সেন কোন খেলার সঙ্গে সম্পর্কিত, এটা তুমি যদি না জানতে মানে আজকে তো তুমি জেনে নিচ্ছ, আমি অ্যান্সার বলে দিচ্ছি। তাহলে এরকম 7টা শিফটে আমি এই কে কোন খেলার সঙ্গে যুক্ত এই টপিক থেকে একটা প্রশ্ন আসবেই। তাহলে 60 জন ব্যক্তির সম্পর্কে তুমি জেনে যাচ্ছ। এবার তার মধ্যে কি তোমার শিফটে কি একটা প্রশ্ন কি বাদবে না? অবশ্যই বাদবে। বিষয়টা বুঝতে পারছো? তাহলে সব রকমভাবেই মানে আমি তুলে করাচ্ছি। তোমার কাজ শুধু তুমি দেখো ম্যাথ আর জিআর ক্লাস আমি টপিক অনুযায়ী করিয়ে দিচ্ছি, জিকেটাও টপিক অনুযায়ী করিয়ে দিচ্ছি, তার পাশাপাশি জিকেতে আমি এক্সট্রা কিছু করাচ্ছি যেটা তোমার এই যে এক্সপেক্টেড টাইপের এই সিরিজটা তুমি দেখে নিবা। আর দেখো এটা হচ্ছে সকাল 10টা বাজলে তুমি পেয়ে যাচ্ছ, আর বিকাল 3টে বাজলে পরে তুমি দেখো এক একটা টপিকের উপরে ছোট ছোট আমি ক্লাস রিভিশন করাচ্ছি, সেই রিভিশন ক্লাসগুলো অবশ্যই করে নিবা। বলো তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? তিলোত্তমা সেন ভারোত্তোলন, শুটিং, সাঁতার না ধনুবিদ্যা কোনটার সঙ্গে যুক্ত? অপশান 2 শুটিং যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কেমন? চলে আসি পরে প্রশ্ন। দেখো বলছি দেখো বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আমজাদ আলী খান 1945 সালে কোথায় জন্মগ্রহণ করেন, বলো। বলো বিখ্যাত সঙ্গীতজ্ঞ আমজাদ আলী খান 1945-এ জন্মগ্রহণ করে কোথায়? গোয়ালিয়র, লখনৌ, ঝাঁসি না আগ্রা? সঠিক উত্তর অপশান 1 যারা বলেছে গোয়ালিয়র, মাথায় রাখবে, ঠিক আছে? আমজাদ আলী খান গোয়ালিয়রে জন্মগ্রহণ করেন কত সালে? 1945-এ। বলছে নাবার্ড 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কত প্রাথমিক মূলধন দিয়ে এটি স্থাপন করা হয়েছিল, বলো। 150 কোটি টাকা দিয়ে, 200 কোটি, 100 কোটি না 50 কোটি টাকা দিয়ে এটা স্থাপন করা হয়েছিল, বলো। সঠিক উত্তর কী হবে? অপশান 3 যারা বলেছো 100 কোটি টাকা, মাথায় রাখবে 100 কোটি টাকা দিয়ে নাবার্ডের প্রাথমিক মূলধন ছিল আর কি 100 কোটি টাকা। তো এই টাকাটা দিয়েই আর কি স্থাপন করা হয়েছিল। কত সালে? সালটাও গুরুত্বপূর্ণ, 1982 সালে প্রতিষ্ঠিত হয় নাবার্ড। চলে আসি পরের প্রশ্ন। বলছে ভারতের প্রধানমন্ত্রীর বেতন ও ভাতা কার দ্বারা নির্ধারিত হয়? মন্ত্রী পরিষদের দ্বারা, সংসদের দ্বারা, পিএমওর দ্বারা নাকি ভারতের রাষ্ট্রপতির দ্বারা? কার দ্বারা, বলো। বলো সঠিক উত্তর কী হবে? অপশান 2 একদম। অপশান 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর সংসদ। মাথায় রাখবে ভারতের প্রধানমন্ত্রীর বেতন এবং ভাতা সংসদ দ্বারা নির্ধারিত হয়, ঠিক আছে? অপশান 2 এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন কি বলছে দেখো বলছে হাম্পি নৃত্য উৎসব নিচের কোন রাজ্যের একটি উৎসব, বলো। হাম্পি বলো উড়িষ্যা, মহারাষ্ট্র, কর্ণাটক না গুজরাট, কোনটা হবে সঠিক উত্তর? হাম্পি নৃত্য উৎসব অপশান 3 যারা বলেছে কর্ণাটক, মাথায় রাখবে হাম্পি নৃত্য উৎসব হচ্ছে কর্ণাটক রাজ্যের একটি উৎসব।
বলছে নিচের কোনটি, দেখো পরে প্রশ্ন, নিচের কোনটি বিধানসভার অধিবেশন নয়, ভালো করে প্রশ্ন পড়ে নিবা কিন্তু, ঠিক আছে। বলছে নিচের কোনটি বিধানসভার অধিবেশন নয়? বাজেট অধিবেশন, বর্ষা অধিবেশন, শীতকালীন অধিবেশন, বসন্তকালীন অধিবেশন, বলো বলো কোনটা বিধানসভার অধিবেশন নয়? অপশান 4 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর মাথায় রাখবে, বসন্তকালীন অধিবেশন এটা কোনো বিধানসভার অধিবেশন নয়। তাহলে তুমি এখান থেকে কি বুঝলে? বাজেট অধিবেশন, বর্ষা অধিবেশন, শীতকালীন অধিবেশন এগুলো সবই বিধানসভার অধিবেশন, কিন্তু বসন্তকালীন অধিবেশনটা বিধানসভার কোনো অধিবেশন নয়। বলছে দেখো যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের পণ্য ও পরিষেবা কর কাউন্সিলের অংশ নন? ভালো করে প্রশ্ন পড়ে নিবা। নিম্নলিখিত কোন ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তি ভারতের পণ্য এবং পরিষেবা কর কাউন্সিলের একটা অংশ নয়? দেখো বলো। বলছে কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নরগণ, কেন্দ্রীয় অর্থমন্ত্রীগণ, নাকি রাজস্ব এবং অর্থের দায়িত্বে থাকা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বা প্রত্যেকটি রাজ্যের অর্থের ভারপ্রাপ্ত মন্ত্রী বা রাজ্য সরকার কর্তৃক মনোনীত অন্য কোনো মন্ত্রী। কী হবে সঠিক উত্তর বলো? এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় তুমি 5-6 বস। এই যে তোমার হচ্ছে অর্থনীতি রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় একটা নয় বস, দুটো প্রশ্ন থাকবে। তুমি দেখবা একটা শিফটে তোমাদের একটা শিফটে দেখবা দুটো করে এই টপিকের উপর প্রশ্ন তুলবে। আর এই প্রশ্নগুলো ঠিক অ্যাকচুয়ালি এরকম টাইপের প্রশ্নই আসবে। এমন আছে এই প্রশ্নটাই ধরো তোমার শিফটে চলে আসলো, একটা প্রশ্ন যেটা পারবা না, আমি বারবার করে বলছি, সেগুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। বলো এখানে সঠিক উত্তর মাথায় রাখবে যে কেন্দ্র শাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর কখনোই তোমার হচ্ছে মানে ভারতের পণ্য পরিষেবা কর কাউন্সিলের অংশ হবে না। ঠিক আছে, অপশান 1 আমাদের এখানে সঠিক উত্তর। বলছি দেখো সোর নদীর উৎপত্তি কোথায়, বলো। এগুলো তো ইজি টাইপের প্রশ্ন, ইজি টাইপের প্রশ্ন থাকবে। দেখো 20টা প্রশ্নের মধ্যে তুমি হচ্ছে 5 থেকে 6টা প্রশ্ন পাবা ইজি টাইপের, ঠিক আছে। আর মোটামুটি 10 থেকে 11টা মতো তুমি পাবে হচ্ছে মডারেট টাইপের, আর বাকি তোমার হচ্ছে 4-5টা তুমি 3-4টে এরকম পাবে তুমি হচ্ছে টাফ লেভেলের একটু, ঠিক আছে। তাহলে তোমাকে আগে জোর দিতে হবে, ইজি তো তুমি পেরে যাচ্ছ, মডারেটটা যেন সব কটা মডারেট টাইপের প্রশ্ন যেগুলো থাকে সেগুলো যেন সব কটা ঠিক করতে পারো। আর হচ্ছে টাফ লেভেলের প্রশ্নের মধ্যে 2-1টা পারলেই তোমার হবে, ঠিক আছে। মোদ্দা কথা দাদা 20-র মধ্যে 17-18 নাম্বার আমাকে তুলতেই হবে। তার জন্য আমি তো রয়েছি, আমি যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো কন্টিনিউ ভালো করে যাও, আরামসে তুমি 17-18 নাম্বার তুলতে পারবা। বলো সোন নদীর উৎপত্তি কোথায়, বলো। পরশনাথ পাহাড়, অমরকণ্টক পাহাড় থেকে, নাকি ত্রিকুট পাহাড় থেকে, না মোরাবাদী পাহাড়, কোনটা হবে সঠিক উত্তর বলো। অপশান 2 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর মাথায় রাখবে, সোন নদীর উৎপত্তি হচ্ছে অমরকণ্টক পাহাড় থেকে, ঠিক আছে। চলে আসি পরের প্রশ্ন। বলছে দেখো নিচের কোনটি সাধারণ কুইক লাইম নামে পরিচিত, বলো। সাধারণ কুইক লাইম নামে পরিচিত কোনটা? CaSO4, Cl2, নাকি Ca*OH*2, নাকি CaO, কোনটা বলো। অপশান 4 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হয়েছে CaO, বলে তো ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। CaO কে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড, রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। চলো পরের প্রশ্ন। বলছে দেখো বিশ্ব প্রাণী দিবস 2024 সালে প্রতি বছর এটা 4ই অক্টোবর পালিত হয়, ঠিক আছে। বলছে এটি প্রথম কবে পালিত হয়েছিল? ভালো প্রশ্ন, বলো সঠিক উত্তর কী হবে। 1892, 1925, 1956, না 2001-এ সর্বপ্রথম পালিত হয়েছিল, বলো। 1925 অপশান 2 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর। আচ্ছা বলো তো বিশ্ব প্রাণী দিবস কবে পালিত হয়? মাথায় রাখবে 4ঠা অক্টোবর। কি বললাম? 4ঠা অক্টোবর বিশ্ব প্রাণী দিবস পালিত হয়। সর্বপ্রথম পালিত হয়েছিল কবে? 1925-এ, ঠিক আছে। চলে যাই পরের প্রশ্নে। বলছে দেখো বলছে কে 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন, কে বলো। হারুকি মুরাকামি, নাকি হানকাং, নাকি মার্গারেট অ্যাটউড, নাকি সালমান রুশদি, কোনটা হবে সঠিক উত্তর কমেন্ট করো, বলো। সঠিক উত্তর অপশান 2 যারা বলেছো হানকাং, মাথায় রাখবে অপশান 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর, হানকাং, যিনি 2024-এ সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন, ঠিক আছে। বলছে দেখো 2024-25-এ অর্থবর্ষের জন্য প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ স্কিমের জন্য বরাদ্দ বাজেট কত, বলো। 500 কোটি, 800 কোটি, 1000 কোটি, নাকি 1200 কোটি, কত কোটি টাকা বলো। বলো সঠিক উত্তর অপশান 2 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর মাথায় রাখবে 800 কোটি টাকা। ভালো প্রশ্ন, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় পাবা তুমি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে, ঠিক আছে। তাহলে তুমি এই প্রশ্নটা কি জানলে যে 2024-25-এ অর্থবর্ষের জন্য প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ স্কিমের জন্য বরাদ্দ বাজেট হচ্ছে 800 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা চলো
পরের প্রশ্নটা বলো, বলছে নিচের কোনটি, দেখো বলছে নিচের কোনটি জাতীয় আয়ের হিসাব অর্থে স্থানান্তর প্রদানের উদাহরণ নয়, বলো ভালো করে পড়ে নিবা, ঠিক আছে। বলছে সরকারি পারিবারিক ভাতা, পাবলিক বেকারত্ব বিমা সুবিধা, নাকি স্টক হোল্ডারদের কর্পোরেশন দ্বারা প্রদত্ত লাভ্যাংশ, না সামাজিক বিমা সংস্থার তোমার হচ্ছে থেকে প্রদত্ত অক্ষমতা আর পেনশন, কোনটা হবে সঠিক উত্তর বলো, যেটা আর কি জাতীয় আয়ের হিসাব অর্থে স্থানান্তর প্রদানের উদাহরণ নয় বলেছে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর অপশন 3 যারা বলেছো যে স্টক হোল্ডারদের কর্পোরেশন দ্বারা প্রদত্ত লাভ্যাংশ, এটা কোনো মানে জাতীয় আয়ের তোমার হচ্ছে অর্থ প্রদানের উদাহরণ নয়, ঠিক আছে, মাথায় রাখবো অপশন 3 এখানে সঠিক উত্তর। বলছে দেখো যে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কত সালে শেষ হয়, বলো স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কত সালে শেষ হয়েছিল বলো, 1950, 52, 53 না 55, কোনটা হবে? 1952 যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আমরা জানি যে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল 51-52-তে, কতই 1951-52-তে। তাহলে ওরা বলেছে যে কত সালে শেষ হয়েছে, শুরুর কথা বললে কিন্তু 51 করতে, আর শেষের কথা বলেছে তাই এখানে 52 হয়ে যাবে সঠিক উত্তর, মাথায় রাখবে, কেমন। চলে যায় পরের প্রশ্নে। বলছে দেখো, বলছে মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে সম্বোধনকারী প্রথম ব্যক্তিকে, বলো মানে মহাত্মা গান্ধীকে জাতির পিতা হিসেবে আখ্যা দেয় কোন ব্যক্তি, সর্দার প্যাটেল, বল্লভভাই প্যাটেল, নাকি জওহরলাল নেহরু, না সুভাষচন্দ্র বোস, নাকি লালা রাজপথ রায়, কোন ব্যক্তি বলো সঠিক উত্তর অপশন 3 যারা বলেছো নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে সম্বোধন করেছিলেন বা আখ্যা দিয়েছিলেন, কেমন। 18 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, বলছে উত্তরপ্রদেশে কুম্ভ মেলা কোন নদীর সঙ্গমে পালিত হয়, বলো ভালো প্রশ্ন কিন্তু, এইসব প্রশ্ন কিন্তু বস ছাড়লে হবে না, এইসব প্রশ্ন কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। বলো কোন কোন নদীর সঙ্গমে পালিত হয় কুম্ভ মেলা, গঙ্গা যমুনা পৌরাণিক সরস্বতীর মধ্যে, নাকি কাবেরী সরায়ু পৌরাণিক সরস্বতীর মধ্যে, নাকি নর্মদা ব্রহ্মপুত্রের মধ্যে, তাপ্তি ও নর্মদা, কোনটার মধ্যে বলো কোন কোন নদীর সঙ্গমে পালিত হয়। অপশান 1 যারা করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে, মাথায় রাখবে গঙ্গা যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থলেই তোমার এই কুম্ভ মেলাটা অনুষ্ঠিত হয়, কোন রাজ্যে, উত্তরপ্রদেশে, মাথায় রাখবে কোন রাজ্য, উত্তরপ্রদেশ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি বলছে, বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলে বর্ণনা করেছেন, ভালো প্রশ্ন, বলো বলো ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল বলে বর্ণনা করেছেন, ঠাকুরদাস ভার্গব, নাকি হচ্ছে কানাইলাল মানিকলাল মুন্সি, না N.A. বলছে পালকিওয়ালা, নাকি হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকর, কোনটা হবে সঠিক উত্তর বলো। বলো অপশান 2 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর মাথায় রাখবে, ভালো প্রশ্ন, মাথায় রাখবে ভারতের সংবিধানের প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের রাজনৈতিক রাশিফল দিয়ে তুমি মাথায় রাখবে, রাশিফল বলে বর্ণনা করেছেন কানাইলাল মানিকলাল মুন্সি, অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলো আজকে শেষ প্রশ্ন দেখে নাও, বলো বলো 1916 সালে বিখ্যাত লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কাদের মধ্যে, ড্যাশের মধ্যে, মানে কাদের মধ্যে হয়েছে বলো লখনৌ চুক্তি, বলো মহাত্মা গান্ধী ও আগা খানের মধ্যে, বাল গঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলী জিন্নাহর মধ্যে, নাকি মহাত্মা গান্ধী ও তোমার হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহর মধ্যে, নাকি বাল গঙ্গাধর তিলক এবং আগা খান, কার মধ্যে বলো কাদের মধ্যে আর কি তোমার এই লখনৌ চুক্তিটা স্বাক্ষরিত হয়, বলো সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর মাথায় রাখবে বাল গঙ্গাধর তিলক ও মোহাম্মদ আলী জিন্নাহের মধ্যেই কত সালে, 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, মাথায় রাখবে, ঠিক আছে। এই ছিল তোমাদের এক্সপেক্টেড একটা মানে টাইপ, মানে একটা শিফট আমি তোমাদের করিয়ে দিলাম, জিকের একটা মানে শিফট বলতে পারো, যে তুমি এরকমই টাইপের প্রশ্ন দেখবা, যে এক্সাম সেন্টারে এরকমই প্রশ্ন আসবে, ঠিক আছে, কোনো ভয় পাবা না, শুধু তোমাদের যে ক্লাসগুলো দিচ্ছি একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করে নাও, তাহলে পরে দেখবা তুমি খুব ভালো মতো মানে কি বলবো স্কোর করতে পারবা, ঠিক আছে, এক্সাম সেন্টারে গিয়ে ভালো করে পরীক্ষা দিতে পারবা। সবাই ভালো করে পড়বে, কোনো রকমের কোনো সমস্যা হলে দেখো আমি বলে দিচ্ছি 662960534559 এই নাম্বারে যে কোনো কিছু সমস্যায় যদি তোমার মনে হয় দাদা আমি এই বিষয়টা বুঝতে পারলাম না বা এখানে আমি ফেসে যাচ্ছি, আমাকে এই বিষয়টা একটু বলে দাও, আমি সব সময় তোমাদের পাশে রয়েছি, এই নাম্বারে একটা কল করবা, ঠিক আছে, আমি সব সময় তোমাদের জন্য উপস্থিত রয়েছি। আর সবাই ভালো করে পড়াগুলো রিভিশন করে নিবা, ঠিক আছে, রাখছি, জয় হিন্দ।